নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। অবকাশে আমি আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে রবিবার সকাল 9টা বাজে। আমি আর সৈকত বেরিয়ে পড়েছি গুরুদেবের আশ্রমে যাব বলে। তবে সেটা সৈকতের গুরুদেবের আশ্রম। সৈকত রাম ঠাকুরের দীক্ষিত আর আমি ভারত সেবাশ্রম সঙ্গে দীক্ষিত। আমাদের না প্রত্যেক বছরই একটা প্ল্যান থাকে যে একবার অন্তত কমপক্ষে আশ্রম থেকে ঘুরে আসব। সেটা এমনও হয় যে বছরে একের অধিকবারও হয়ে যায়, কিন্তু এটুকুনি মাথায় থাকে বছরে অন্তত একবার হলো দুজনেই দুজনের আশ্রম থেকে ঘুরে আসবো। তো সেই মতো গত এক সপ্তাহ ধরে সৈকত আমাকে বলছিল যে অনেকদিন রাম ঠাকুরের আশ্রম থেকে ঘুরে আসা হয়নি, একটু সময় বার করে চল। তো আজকে সময় পেলাম, ওকে বললাম ঠিক আছে চল ঘুরে আসি। সেই মতো আমরা বেরিয়ে পড়েছি। ওর রাম ঠাকুরের আশ্রমটা হচ্ছে যাদবপুর কৈবল্য ধাম। তো সেখানে যাব বলেই এখন আমি আমার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় মধ্যেখানে একটু দাঁড়ালাম, একটু ফুল আর মিষ্টি কিনে নিলাম। কারণ ওখানে দোকান আছে, কিন্তু ওখানে একটি দোকান তো খুব ভিড় হয়। তো সেই ভিড় এড়ানোর জন্য আমরা ফুল মিষ্টিটা বাড়ির কাছ থেকেই কিনে নিলাম। আমরা এখন টালিগঞ্জ পেরিয়ে গল্ফ গ্রিন হয়ে এখন প্রায় 8B কাছাকাছি। এখান থেকে আমরা সোজা যাব, গেলেই ডান দিকে বিএসএনএল এর একটা অফিস আছে, ঠিক তার উল্টো দিকে একটা রাস্তা আছে। এই রাস্তাটা সোজা গেলেই কৈবল্য ধাম। এই যে দেখুন, আমরা প্রায় চলেই এসেছি কথা বলতে বলতে কৈবল্য ধাম। কৈবল্য ধামে মনে হচ্ছে কোনো অনুষ্ঠান হচ্ছে, তাই জন্যই এই প্যান্ডেল। আমাদের এই কৈবল্য ধামের আশ্রমের ঠিক উল্টো দিকেই গাড়ি রাখার সুব্যবস্থা আছে। ফলে গাড়ি নিয়ে আসলে কেউ রাখার জন্য কিন্তু কোনো সমস্যাই হয় না। আর এখানে 24 ঘন্টাই কিন্তু সিকিউরিটি আছে। ফলে কোনো রকম কোনো অসুবিধারও কারণ নেই। এই যে সামনে কৈবল্য ধামের গেট, সৈকত আগে আগে এগিয়ে যাচ্ছে, আমি একটু দাঁড়িয়ে পড়লাম। যদি কখনো কেউ আসেন, এখানে এসেও কিন্তু এই ফুলের দোকান থেকে ফুল এবং পাশেই একটি মিষ্টির দোকান আছে, সেখান থেকে মিষ্টি কিনে পুজো দিতেই পারেন। কিন্তু আমরা বাড়ি থেকেই কিনে নিয়ে এসেছি, কারণ এখানে যদি ভিড় হয় সেই জন্য, কারণ প্রত্যেকবার এসে দেখি বেশ ভিড় থাকে। তো এইবার সেই কারণে বাড়ি থেকেই কিনে নিয়ে এলাম। আর এসে দেখলাম এই সুন্দর গোলাপি রঙের এত সুন্দর প্যান্ডেল করেছে যে খুব ভালো লেগেছে, এবং অনেক মহন্ত মহারাজেরও ছবি আছে। একজনকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন এই যে কিছুদিন আগে দোল গেল না, দোল উৎসবের জন্য এই প্যান্ডেলটি করা হয়েছিল। তো আমরা সেই প্যান্ডেলটি দেখতে দেখতে ভেতরের দিকে এগিয়ে গেলাম। এটা হচ্ছে জুতো ঘর, এখানে জুতোটাকে রাখতে হবে, রেখে আমরা সবার আগে মন্দিরে যাব পুজো দেওয়ার জন্য। এটি হলো আশ্রমের নাট মন্দির। আজকে কিন্তু বেশ ভক্ত সমাবেশ হয়েছে। আমাদেরও আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে, 12টায় মন্দির বন্ধ হয়ে যায়। তো সেই কারণে এতটাই দেরি হয়েছে, মন্দির না বন্ধ হয়ে যায়। আমরা গিয়ে যদি তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিতে পারি, তাহলে প্রথমার্ধে অন্তত আমাদের পুজোটা নিবেদন হয়ে যাবে। না হলে তো সেই 3:30 পর্যন্ত বসে থাকতে হবে। এই যে মূল মন্দির, জয় কৈবল্যনাথ। সামনে যেহেতু গিয়ে ভিডিওগ্রাফি করা যায় না, তাই জন্য আমি দূর থেকেই জুম করে আপনাদেরকে কৈবল্যনাথের দর্শন করিয়ে দিলাম। এবার মন্দিরে গিয়ে পেছন দিকে একটি শয়নকক্ষ আছে ওনার, সেটিকে হয়তো আপনাদেরকে দেখাতে পারবো। চলুন শয়নকক্ষের দিকে একবার ঘুরে আসি। শ্রী ঠাকুরের শয়নকক্ষ দর্শন করে আমি আবার চলে এলাম নাট মন্দিরে। নাট মন্দিরে এসে দেখলাম এতক্ষণ যে বাচ্চাদের কান্নাকাটির আওয়াজ শুনতে পাচ্ছিলাম, সেটা এখান থেকেই আসছিল। 3টে বাচ্চার আজকের দিনে অন্নপ্রাশন হচ্ছে। হয়তো অন্নপ্রাশনের আজকে কোনো তিথি আছে, তাই অনেকেই বাচ্চা নিয়ে চলে এসেছে এখানে অন্নপ্রাশন দেবে। এটা না একটা ভালো ব্যবস্থা। কেউ যদি মনে করে যে এখানে এসে তার বাচ্চার অন্নপ্রাশন, উপনয়ন এগুলো করাবেন, তাহলে করাতেই পারেন। এখানে এসে যোগাযোগ করলে তারা সব ব্যবস্থা করে দেয়। আর এই ব্যবস্থাটা এতই সুন্দর থাকে যে এখানে অন্নপ্রাশন দিয়ে মনেরও খুব শান্তি পাওয়া যায়।
এটি হলো শ্রী রাম ঠাকুরের আবাস কক্ষ। উনি যখন ছিলেন তখন এখানেই উনি ওনার ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করতেন। শ্রী রাম ঠাকুর এই কৈবল্যধাম প্রতিষ্ঠা করেছিলেন 1940 সালে। তারপরে এখনো পর্যন্ত ভারতে এবং ভারতের বাইরে যত রাম ঠাকুরের আশ্রম আছে সবগুলির প্রধান কার্যালয় হচ্ছে এই যাদবপুরের কৈবল্যধাম। মন্দিরে পুজো দিয়ে প্রণাম সেরে আমরা চলে এলাম এই বাগানের দিকটা। প্রতি বছর শীতের সময় এখানে এত ফুল লাগানো হয় যে চোখ জুড়িয়ে যাবে একেবারে। এই বছর এসে দেখছি একটু ফুলের আধিক্যতা কম আছে। হয়তো এই প্যান্ডেলের জন্য চারিদিকে যে টবের যে সব ফুল গাছগুলো লাগানো থাকে সেগুলো হয়তো সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু তবুও যা ফুল আছে সেগুলোর দিকেই হাঁ করে তাকিয়ে থাকলাম খানিকক্ষণ। শ্রী কৈবল্যধাম রাম ঠাকুরের আশ্রম প্রত্যেক দিন সকাল 8টা থেকে দুপুর 12টা আর বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। এখানের এই বাগানের পাশেই কিন্তু একটি পারলৌকিক ক্রিয়ার ঘর আছে। মানে আপনার পরিজনে যদি আপনি কখনো পারলৌকিক ক্রিয়া করতে চান তাহলে এখানের সঙ্গে যোগাযোগ করে এখানে পারলৌকিক ক্রিয়া করা যায়। এই যে এই ঘরটি হচ্ছে আদ্যশ্রাদ্ধ পারলৌকিক ক্রিয়াকর্ম এই ঘরেই হয়। এছাড়াও একটি গৌশালা আছে, গৌশালার দিকেও যাব। চলুন আস্তে আস্তে এগিয়ে। গৌশালা দেখে গুটি গুটি পায়ে চলে এলাম একেবারে মূল মন্দিরের পাশে। মূল মন্দিরের পাশে এখানে এই বেলগাছটার তলায় একটি শিবলিঙ্গ আছে, আর এই বেলগাছটাকে সুন্দর বেদি করে সাজিয়ে রাখা হয়েছে। আর এখানেই প্রত্যেক বছরে মহাদেবের যাবতীয় পূজা অর্চনা এই গাছের তলায় এই শিবলিঙ্গতেই করা হয়। আর ডান দিকে যেটা দেখা যাচ্ছে এটি হচ্ছে চতুর্থ মহন্ত মহারাজের সমাধিক্ষেত্র। এই সমাধিক্ষেত্রটাকেও খুব সুন্দর করে এখানে গুছিয়ে রাখা আছে। এটি হচ্ছে আশ্রমের প্রশাসনিক বিভাগ। এখানে অনেকগুলো ছোট ছোট কাউন্টার আছে। এখান থেকে যেমন ভোগের কুপন পাওয়া যায়, তেমনি যদি কেউ ডোনেশন করতে চায় তাহলে সেই ডোনেশন এবং যদি কোনো সামগ্রী থাকে এই কাউন্টারে নিয়ে এসে জমা দিতে হয়। এনারা এখানে সেই সব সামগ্রী এবং ডোনেশন গ্রহণ করে আপনাকে একটি রসিদও দিয়ে দেবে। আর এটি হচ্ছে শ্রী কৈবল্য ধামে যতজন মহন্ত মহারাজ ছিলেন তাদের কার্যকালের সময় বিবরণী। এছাড়াও এখানে একটি লাইব্রেরি আছে এবং একটি দাতব্য চিকিৎসালয় আছে যেখানে নিয়মিত ডাক্তারবাবুরা বসেন। আমি যখন আশ্রম ঘুরে ঘুরে দেখছিলাম তারই ফাঁকে সৈকত কখন গিয়ে কাউন্টারে লাইন দিয়ে ভোগ প্রসাদের জন্য কুপন কেটে নিয়ে এসছে। আমরা প্রত্যেকবারই যখন এখানে আসি ভোগ প্রসাদ না গ্রহণ করে যাই না, সেই জন্য একটু তাড়াতাড়ি আসতে হয়, কারণ 12টার মধ্যে কিন্তু কুপন দেওয়া শেষ হয়ে যায়। ফলে যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি কুপনটা পাওয়া যাবে। এই কুপন দিয়ে আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। লাইন এখন ভেতর দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। কুপন জমা দিয়ে আমরা ভেতরে গিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করব। আমি আর সৈকত গুটি গুটি পায়ে প্রসাদ কক্ষে একদম একটা সাইডে চলে এসে বসে পড়েছি। এছাড়াও এখানে অনেক সারি সারি দেওয়া এরকম স্টিলের টেবিল আছে যেখানে বসে ভক্তরা প্রসাদ গ্রহণ করে।
আমাদের এই প্রসাদ গ্রহণের এটি হচ্ছে তৃতীয় এবং শেষ ব্যাচ। এরপরে আর কাউকে প্রসাদ বিতরণ করা হবে না। আমরাই প্রসাদের কুপন পাচ্ছিলাম না, অনেক অনুরোধ করার পরে তবে পেয়েছি। মোটামুটি সামনে প্লেট পড়ে গেছে, এরপরে প্রসাদ পেলেই খাওয়া শুরু করে দেব। প্রসাদ গ্রহণ করে আমরা চলে এসেছি নাট মন্দিরে। এই নাট মন্দিরে ঠিক মূল মন্দিরের উল্টো দিকে এই তুলসী মঞ্চটা আছে। এই তুলসী মঞ্চটাকে সুন্দর করে ঘিরে রাখা হয়েছে। এখানেই যত নাম সংকীর্তন হয় এটিরই চারদিকে পরিবেষ্টিত করে ঘিরে গোল করে ঘুরে ঘুরেই এখানে নাম সংকীর্তন হয়। আমরা এখানে একটু বিশ্রাম করে নিই, করে নিয়ে তারপরে মন্দির খুললে মন্দিরে একটা প্রণাম করে বাড়ির দিকে রওনা হব। দোল উৎসব উপলক্ষে এখানে কিন্তু এখনো নাম সংকীর্তন হচ্ছে। সেটা শুনবো বলেই আমি আর সৈকত এখানে খানিকক্ষণ বসে পড়লাম। খানিকক্ষণ এখানে নাম সংকীর্তন শুনি, তারপরে মন্দির খুললেই মন্দিরে গিয়ে একটু প্রণাম করে এবার আমরা কিন্তু বাড়ির দিকে রওনা হব। ডট 4টেতেই কিন্তু মন্দির খুলে গেছিল। আমরা গিয়ে প্রণামটা সেরে নিলাম। প্রণাম সেরে নিয়ে এবার বাড়ির দিকে এগোবো। পার্কিং থেকে গাড়িটা বার করে নিলাম। এসেছিলাম আমরা যাদবপুর ইউনিভার্সিটি 8B বাস স্ট্যান্ড হয়ে, যাবো কিন্তু রানীকুঠি হয়ে। এই রাস্তাটা একটু শর্ট হয় এবং সময়টাও কম লাগে। আমি আমার ব্লগের একেবারে শেষ প্রান্তে। যদি আপনাদের এই ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ব্লগে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।